আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন প্লিজ। আসলে লেট নাইটে আসলে আমরা ক্লাসটা করতে আসছি, আপনারা সবাই একটু কমেন্ট করেন। আপনারা একটু কমেন্ট করেন প্লিজ, কার যারা দেখতে পাচ্ছেন। আর যারা রাত হয়ে গেছে বলে দেখতে পারেন নাই, তারা নিশ্চয়ই এই ক্লাসটা দেখে নেবেন, রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন। এবং আপনারা রেকর্ডেড ক্লাস দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন। আপনারা কেউ কি জয়েন করেছেন? যদি করে থাকেন তাহলে একটু কমেন্ট করুন, কথা শোনা যাচ্ছে কিনা, কেউ কি জয়েন করেছেন কিনা, আপনারা কেউ কি জয়েন করেছেন কিনা একটু কমেন্ট করুন প্লিজ। একটু রাত হয়ে গেছে, যাদের বাচ্চা আছে, যাদের সংসার আছে, তারা হয়তো একটু প্রবলেম হবে হয়তো জয়েন করার জন্য। বাকি যারা আছে, ছেলে যারা আছে বা যারা এখনও আনমেরিড যারা আছেন, তারা তো এই টাইমগুলোতে এখনও হয়তো ঘুমান নাই। নর্মালি হচ্ছে আমরা 12টার আগে বা 12:30টার আগে নর্মালি কেউ ঘুমায় না। তো যেহেতু আপনারা সজাগ আছেন, সুতরাং আমরা একটু ক্লাস নিচ্ছি। আমি আসলে কোনো ক্লাসটা বাদ দিতে চাচ্ছিলাম না, যে কারণে আমার যত ব্যস্ততা থাকুক, যত কিছু থাকুক, শুধু আপনাদের জন্য রাত 12:30 হোক, 12টা হোক, রাত 1টা হোক, যেটা ইচ্ছে সেটা হোক, আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছিলাম। চাইলে আমি ক্লাসটা আগামী নিতে পারতাম, কিন্তু আসলে আমি আগামী দিন নিব না, আমি আজকেই আপনাদের নিয়ে নেব এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা জয়েন করেছেন 28 জন, আর একটু বেশি বেশি জয়েন করলে ভালো হয়। গ্রুপে সবাইকে একটু মেনশন করে দেন, যারা অ্যাডমিন যদি ক্লাসটা দেখে থাকেন কিংবা মডারেটর যারা আছেন তারা যদি ক্লাসটা দেখে থাকেন, তাহলে আপনারা ওই গ্রুপে গিয়ে মেনশন করে দেন সবাইকে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানেও সবাই একটু বলেন, এবং যার যার পরিচিত যারা আছেন তারা কমেন্টে তাদের নামটা একটু মেনশন করে দিন, যাতে আমরা খুব দ্রুত সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি, যেহেতু আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটি হচ্ছে ছন্দ নিয়ে আমরা পড়বো। ছন্দ অনেক জটিল একটা ব্যাপার, ছন্দ নিয়ে বিভিন্ন বই আছে, অনেক বড় বড় বই আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমরা ছন্দের খুব সহজ করে আমরা আসলে ছন্দগুলো কীভাবে বুঝতে পারি, কীভাবে আমরা বুঝবো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমাদের পরীক্ষায় অর্থাৎ স্কুলে যে ছন্দটি আসছিলো, যে ছন্দটি নির্ণয় করতে আসছিল, সেই ছন্দটি আপনারা কারা কারা পরীক্ষা দিয়েছিলেন এবং কে কোন ছন্দ দিয়েছিলেন, এবং আপনাদের টিচাররা বা অন্যরা কে কে কোন ছন্দের কথা বলেছেন, বা আপনারা এই ছন্দটা নির্ণয় করতে পেরেছিলেন কিনা, কিংবা আদৌ সেই ছন্দের বিশ্লেষণটা পেরেছেন কিনা, বা ছন্দটা কিভাবে লিখতে হয় সেটাও আপনারা পেরেছিলেন কিনা, আমাকে একটু কমেন্ট করে জানান। আমাকে এইটা একটু বলেন যে গত ক্লাসের পিডিএফটা আসলে আমি এটা খেয়াল ছিল না আমার দিতে, আমি এটা পরে লক্ষ্য করেছি। আজকে একসাথে দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো, ক্লাস শেষ পরে আমরা দিয়ে দেবো। আচ্ছা, আপনারা কে কোন ছন্দ লিখেছিলেন এবং আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষরা কে কী ছন্দ বলে মনে করছে, কেউ বলছে অক্ষরবৃত্ত, কেউ বলছে মাত্রাবৃত্ত ছন্দ। তো আপনারা কে কোন ছন্দ দিয়েছিলেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ। আমরা এখনই ক্লাসে চলে যাচ্ছি। কেউ কেউ অক্ষরবৃত্ত দিয়েছেন, কেউ ভুলে গেছে যে কোনটা দিয়েছেন। ওকে, ঠিক আছে, 56 জন জয়েন করে ফেলেছি। আমাদের 400+ আছে আমাদের শিক্ষার্থী। আশা করছি আপনারা আগামীকাল দিনে বা পরবর্তী সময়ে আপনারা দেখে নেবেন। অনেকেই মাত্রাবৃত্ত ছন্দ দিয়েছেন, অনেকেই অক্ষরবৃত্ত দিয়েছেন। ওকে, আমরা জানি যে মানসিক আব্রগ্রন্থের কবিতাগুলো আসলে মাত্রাবৃত্ত ছন্দটা বিশ্লেষণ করেছি, মাত্রাবৃত্ত হয়েছে মনে হইল, কিন্তু পর্ব বিভাজনটা মনে হয় ঠিক হয়নি। পর্ব বিভাজন না হলে তো আসলে ছন্দ হবে না। ঠিক আছে, খুলনা থেকে স্যার, আমি দিয়েছিলাম মাত্রাবৃত্ত। যারা মাত্রাবৃত্ত দিয়েছেন তারা ঠিক আছে। তো একটা ছন্দ কিভাবে লিখতে হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওকে, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী নারী চরিত্র কি ফুল্ল রানা? প্রথম বিদ্রোহী নারী চরিত্র ফুল্ল রানা। প্রথম বিদ্রোহী নারী চরিত্র হচ্ছে আপনার বেহুলাকে আমরা বলতে পারি। প্রথম বিদ্রোহী নারী চরিত্র বেহুলা, তিনি বিদ্রোহ করেছিলেন। হ্যাঁ, ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি, একদম ক্লাসে চলে যাচ্ছি।
তো আপনারা ছন্দ জানার জন্য সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে অক্ষর। আপনারা কি অক্ষর নির্ণয় করতে পারেন? বা অক্ষর নির্ণয় করতে না পারলে আমাদের ছন্দের উপর আমরা আসলে ইটাও পড়াবো, কী বলবো ওটাকে, নাম কি, উচ্চারণ পারার জন্য আসলে অক্ষরটা পারতে হয়। অক্ষর ছন্দ বিশ্লেষণ তো মোটামুটি একটা বিপদে ফেলার মতো অবস্থা সৃষ্টি করেছে। হ্যাঁ, রূপালী নূর বলেছেন আসলে কিন্তু একটা বিপদে ফেলার মতো চেষ্টা করেছেন, কিন্তু আমরা আসলে একটু চেক করে দেখব। আপনারা অক্ষর নির্ণয় কি পারেন? অক্ষর কীভাবে নির্ণয় করতে হয় এটা এখানে যারা টিউশন মিশন করেন তারা নিশ্চয়ই এটা পারেন। তো আমরা এখানে লেখা আছে, আমি একটু চলে যাচ্ছি। ধরেন আমি বললাম হচ্ছে পেতনি। কি বললাম? পেতনি। পেতনি শব্দটা এরকমভাবে ভেঙে লিখলাম পেতনি। এখন পেতনি শব্দটা যখন আমি উচ্চারণ করছি আমি তাকে প্রথমেই বলছি যে পেত, তারপরে হচ্ছে নি। তার মানে এখানে আমার কয়টা অক্ষর আছে? এখানে আমার 2টা অক্ষর আছে। প্রথমটা হচ্ছে 1 নাম্বারটা, তারপর হচ্ছে 2 নাম্বারটা। ঠিক আছে? আমি বললাম বাবা, তাহলে কয়টা অক্ষর আছে? একটা হচ্ছে বা আর একটা হচ্ছে বা, 2টা অক্ষর আছে। অর্থাৎ একটা শব্দের এক প্রয়াসে যতটুকু অংশ উচ্চারণ করা যায় ওই অংশটুকে বলা হচ্ছে অক্ষর। ইংলিশে এটাকে বলা হচ্ছে সিলেবল। ইংলিশে কি বলা হয়? সিলেবল বলা হয়। ধরুন আমি লিখলাম এখানে নেশনাল। কি লিখলাম? নেশনাল। একটু ফাস্ট পড়বো এই জায়গাগুলা। নেশনাল। তাহলে আমি প্রথমে বলছি নে, তারপরে আমি বলছি শো, তারপরে আমি কি বলছি? নাল। নেশনাল। তাহলে নেশনাল। ছোটবেলা থেকে আমাদের যেরকম মানে মুখস্থ হতো কামাল, মানে KAMAL, মাল, কামাল। তাহলে কা হচ্ছে একটা সিলেবল, মাল হচ্ছে আর একটা সিলেবল, কামাল। তাহলে বাংলায় যদি লিখি তাহলে আমরা কি লিখবো? কামাল। তাহলে কা হচ্ছে একটা অক্ষর, মাল হচ্ছে আরেকটা অক্ষর। আমি বললাম সুজন, তাহলে আমি হচ্ছে সু হচ্ছে একটা অক্ষর, জন হচ্ছে আরেকটা অক্ষর, সুজন। ঠিক আছে? তাহলে ধরেন আমি বললাম হচ্ছে কলিজা। কলিজা শব্দটা খুব একটা কমন একটা শব্দ, কারণ আপনারা নিশ্চয়ই কলিজা শব্দটা বেশি বেশি ব্যবহার করেন। তাহলে কলিজা আমার এরকম যে যখন বলেন তাহলে কলিজা, তাহলে কয়টা আছে কলিজার মধ্যে? 3টা অক্ষর আছে। তারপর আমি বললাম হচ্ছে ধরেন বাবু, বললেন যে বাবু, তাহলে আপনারা যখন বাবু বলেন তাহলে বা আর একটা কি? বু। আপনারা যখন বলছেন যে সোনা পাখি, যখন আপনারা বলেন মনে করেন, তাহলে সোনা পাখি যখন বলছেন তাহলে একটা হচ্ছে কি? শো, আর একটা হচ্ছে না, আর একটা হচ্ছে পা, আর একটা হচ্ছে খি। তাহলে এগুলো হচ্ছে অক্ষর। মানে একটা শব্দের এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যাচ্ছে ওই অংশটুকে অক্ষর বলা হচ্ছে। তাহলে অক্ষর হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে বদ্ধাক্ষর। মুক্তাক্ষরের আরেক নাম হচ্ছে, আচ্ছা, অক্ষরের আরেক নাম হচ্ছে দল। অক্ষরের আরেক নাম কি? দল। এখন মুক্তাক্ষর বদ্ধাক্ষর কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু দেখি। ধরেন আমি নিলাম হচ্ছে একটা শব্দ নেই, ধরেন শব্দটা নিলাম আমরা হচ্ছে মুশফিকুর। রহিম না, মুশফিকুর যখন আমি উচ্চারণ করবো তাহলে প্রথমে আমি বলবো হচ্ছে প্রথমে আমি কি বলবো? মুশ। এখন এই যে মুশের নিচে আমি কিন্তু হর্ষচিহ্ন দিছি। হর্ষচিহ্নের একটাই কাজ, এই যে তালস্বর পরে কি নাই? অ নাই। যদি আমি এটা মুছে ফেলি তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে মুশফিকুর। আমরা কি মুশফিকুর বলি না মুশফিকুর বলি? যখন মুশ বলছি তখন কিন্তু আমার এখানে অটা নাই বলে আমি কিন্তু হর্ষচিহ্ন দিয়েছি। হর্ষচিহ্নের একটাই কাজ, আমরা পড়িয়েছিলাম আগের ক্লাসে, যে কোনো ব্যঞ্জনবর্ণ সিঙ্গেল থাকে না এবং একটা মানুষও সিঙ্গেল থাকে না। ব্যঞ্জনবর্ণকে সিঙ্গেল প্রমাণ করার জন্য হর্ষচিহ্ন দিতে হয়। তাহলে আমি যখন বলছি মুশ বলছি, তারপরে কি বলছি? ফি, তারপরে কি বলছি? কুর যখন বলছি তখনও কিন্তু আমি হর্ষ দিচ্ছি। এখন আপনি যখন বলছেন মুশটা দেখেন জেনুইন 2টা বর্ণ দিয়ে হচ্ছে, পূর্ণ 2টা বর্ণ দিয়ে হচ্ছে। আর এটার শেষে কি আছে? শেষে আছে হচ্ছে একটা তালব্য স, অর্থাৎ ব্যঞ্জন আছে এবং তার সাথে কিন্তু অ নাই। যদি অ থাকতো তাহলে তো অ থাকতো, অটা কিন্তু নাই, অ নাই বলে আমি হর্ষচিহ্ন দিয়েছি। যেহেতু এই অক্ষরটার শেষে একটা ব্যঞ্জন আছে তাকে আমরা বলবো ব্যঞ্জনান্ত। কি বলবো? ব্যঞ্জনান্ত। ব্যঞ্জন যোগ অন্ত সমান হচ্ছে কি? ব্যঞ্জনান্ত। ব্যঞ্জন যোগ অন্ত, অন্ত মানে শেষ, অর্থাৎ যে অক্ষরের শেষে ব্যঞ্জন আছে তাকে বলা হচ্ছে ব্যঞ্জনান্ত। এই ব্যঞ্জনান্তের আরেক নাম হচ্ছে বদ্ধাক্ষর। কি অক্ষর? বদ্ধাক্ষর। কেন বলা হচ্ছে? কারণ এই ব্যঞ্জনান্ত যদি আপনি উচ্চারণ করতে চান তাহলে তো শেষে তো এটার মধ্যে অ নাই কিন্তু, তাই না? শেষে কিন্তু অ নাই।
তার মানে আপনাকে উচ্চারণ করতে হবে বদ্ধাক্ষর মানে বদ্ধ যে অক্ষর, অর্থাৎ ক্লোজ, ইংলিশ এটাকে ক্লোজ সিলেবল বলে। তাহলে আমি যদি বলি এটাকে মুশ, কি বললাম? মুশ। এখন এই মুশটাকে কিন্তু আপনি হা করে মুশ বলতে পারবেন না, সম্ভব? চেষ্টা করেন তো হা করে মুশ বলতে, সম্ভব না। তাহলে মুশ বলতে আপনাকে মুখটা কিন্তু অফ করতে হবে, মুশ, এবং আপনার উচ্চারণটা অফ হয়ে যাবে, বদ্ধ হয়ে যাবে, মুশ বললে শেষ। কিন্তু আমি যেখানে বলছি ফি, মুশফিকুর, তাহলে আমি যখন বলছি ফি শেষে কি আছে? ই। আকার ওকার অস্বীকার যাই থাকুক না কেন এটা আসলে পরে আছে। তাহলে আমি যখন ফি শেষে গেছে ই, যেহেতু শেষে ই আছে তাহলে এই অক্ষরটাকে আমরা বলবো হচ্ছে স্বরান্ত। স্বরান্ত মানে যে স্বরযুগ অন্ত, অর্থাৎ স্বরান্ত, অর্থাৎ যে অক্ষরের শেষে স্বর থাকে, এই যে ই আছে স্বর, বলেন ফি, মুশ, ফি। এই দেখেন ফি কিন্তু সারা জীবন টানতে পারবেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, কিয়ামত পর্যন্ত যদি আপনার দম থাকে, তাহলে আপনি এরকম টানতে পারবেন ফি। এবং যেহেতু তার নাম বলছে স্বরান্ত, স্বরান্তর আরেক নাম হচ্ছে মুক্তাক্ষর, অর্থাৎ এই অক্ষরটা মুক্ত অবস্থায় থাকবে। আপনার এই যে ঠোঁট, আপনার মুখ বিয়ভর, এগুলো হচ্ছে মুক্ত অবস্থায় থাকবে। আপনি বলতেছেন ফি, কিন্তু এবার আপনি মুখটা বন্ধ করে ফি বলেন, ফি, সম্ভব না। তাহলে মুক্তাক্ষর মানে আপনার মুখটা কি অবস্থা থাকবে? মুক্ত অবস্থায় থাকবে। আপনি মুখটা বন্ধ করে এটা উচ্চারণ করতে পারবেন না, এবং যতক্ষণ ইচ্ছা ততক্ষণ টানতে পারবেন, একদম পৃথিবী যতদিন থাকবে চাইলে আপনি ততদিন পর্যন্ত টানতে পারবেন। মুশফি, বি। এখন অক্ষরের আরেক নাম হচ্ছে দল, অক্ষরের আরেক নাম হচ্ছে দল। তাহলে আমি এটাকে বলতে পারবো রুদ্ধ দল বলতে পারবো, রুদ্ধ দল দেওয়া শিখতেছে। আচ্ছা, আমরা দল দেওয়া শেখার দরকার নাই, তাহলে আপনাদের আরো প্যাস লাগবে। রুদ্ধ দল, মুক্ত দল। রুদ্ধ মানে বন্ধ, রুদ্ধ মানে কি? বন্ধ। রুদ্ধ দোয়ার মানে বন্ধ দোয়ার। তাহলে এই বদ্ধাক্ষরের আরেক নাম রুদ্ধ বলতে পারবো, আর স্বরান্তর একটা বলতে মুক্ত, তো মুক্ত, রুদ্ধ দল, মুক্ত দল। অল্টারনেটিভ নাম। আচ্ছা, অল্টারনেটিভ নামটা না পড়াই আমরা জাস্ট খালি এটা শিখি, সহজ, যেহেতু টাইম কম। তাহলে বদ্ধাক্ষর আমি যখন বললাম মুশ, 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 মুশ টানতে পারি না, ফি টানতে পারি। বললাম কুর, মুশফি কুর। কুর যখন বলছি কিন্তু টানা যায় না, কুর বললেই শেষ। আপনি কিন্তু হা করে কুর বলতে পারবেন না, কুর, কুর হয় না। কিন্তু কুর বললে আপনাকে মুখটা অফ করতে হচ্ছে, মুশফিকুর, কুর, কুর, কুর। আরটা কি করা যায় না? টানা যায় না। তাহলে এই কুরটাকে আমরা বলছি বদ্ধাক্ষর, ফিটাকে বলছি আমরা মুক্তাক্ষর, আর এই মুশটাকে আমরা কি বলছি? বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর, মুক্তাক্ষর যদি নির্ণয় করতে না জানেন তাহলে ছন্দ জানার তো কোনো ওয়েই নাই, কারণ ছন্দ নির্ভর করে হচ্ছে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরের উপর। ঠিক আছে? মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর কে কে পারেন? আমি যখন একটা জিনিস পড়াই তখন আপনারা অন্য জায়গায় অন্য কিছু আলোচনা করেন, তাহলে অন্য জায়গায় অন্য আলোচনা করলে কি আপনাদের এই চিন্তাটা কি থাকে? ওই যে এখানে আরেকজনের শেষ লেখানা কি নিয়ে আলোচনা করতেছেন? ভাইরে, আপনারা নিজেরা আলোচনা করতে চাইলে আপনাদের তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা আপনারা নিজেরা গ্রুপ করে আলোচনা করতে পারেন। কিন্তু আমি যখন পড়াই তখন আমি দেখছি আপনারা নিজেরা অন্য বিষয় নিয়ে আলোচনা করতেছেন। এটা কিন্তু ঠিক না। তাহলে মুক্তাক্ষর বদ্ধাক্ষর নির্ণয় করতে না পারলে আপনি ছন্দ কিন্তু পারবেন না। তাহলে মুক্তাক্ষর বদ্ধাক্ষরটা বুঝছেন? ধরুন আমি বললাম হচ্ছে আবাবিল, কি বললাম? আবাবিল বাকি না, আমি বললাম আবাবিল। তাহলে আ এটা মুক্তাক্ষর, বা এটাও মুক্তাক্ষর, বিল একসাথে বলছি, তাহলে এই বিলটা হচ্ছে বদ্ধাক্ষর। আ বা বিল। বললাম বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টা অক্ষর আছে? বিশ্ববিদ্যালয়। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে বিশ, তারপরে কি আছে? শো, তারপরে কি আছে? বিশ্ব, তারপরে কি আছে? বিদ, তারপরে কি আছে? দা, তারপরে কি আছে? লয়। তাহলে এই যে কয়টা হস ওই কয়টা বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর মানে 100% শিওর হস চিহ্ন দিতে হবে। হস চিহ্ন যদি আপনি না দেন তাহলে আপনার বদ্ধাক্ষর হবে না। বদ্ধাক্ষর কি হবে না?
হবে না। তাহলে এই যে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, তাহলে এটা একটা বদ্যাক্ষর, কারণ হস্টিন্য দিয়েছি, এই জন্য হা করলে হা করে কিন্তু আপনি বিশ উচ্চারণ করতে পারেন না, সম্ভব না। মুখ বন্ধ করে বলতে পারবেন না, বলতে পারবেন না। তাহলে বলার জন্য মুক্তাক্ষর বললে আপনাকে মুখটা খুলতে হবে। শেষে আসছে ও আছে, যেহেতু ও আছে এই জন্য বলছি, এই জন্যই আমরা বলছি স্বরান্ত বা মুক্তাক্ষর। বিদ বললে কিন্তু মুখটা অফ, কিন্তু আপনি হা করে বিদ বলতে পারবেন না, হয় না। তাহলে বিদ হা করে বলা যায় না, দা এটা হা করেই বলতে হয়, তাহলে এটা হচ্ছে মুক্তাক্ষর। লয়, মনে রাখতে হবে যে বদ্যাক্ষর অলওয়েজ একাধিক পূর্ণ বর্ণ দিয়ে হবে। এই দেখেন এখানে হচ্ছে ব এবং তালবস্য পূর্ণবর্ণ, কিন্তু মুক্তাক্ষর একটা পূর্ণবর্ণ দিয়ে হয়। এই যে তালবস্য একটা পূর্ণবর্ণ, তার সাথে ওকার আছে। বিদ এই দেখেন ব পূর্ণবর্ণ, দ পূর্ণবর্ণ। বদ্যাক্ষর মানে একাধিক পূর্ণবর্ণ দিয়ে হবে। আবার জোরে বলেন, বদ্যাক্ষর মানে একাধিক পূর্ণবর্ণ দিয়ে হবে, আর মুক্তাক্ষর হচ্ছে একটা পূর্ণবর্ণ দিয়ে হয়, তার সাথে আকার ওকার রসকার কিছু একটা থাকে। ঠিক আছে, তাহলে মুক্তাক্ষর বদ্যাক্ষর যদি চিনে থাকেন, তাহলে আমরা একটা পরের অংশে চলে যাবো। পরের অংশে চলে যেতাম, মুক্তাক্ষর বদ্যাক্ষরকে সবাই বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি, মুক্তাক্ষর বদ্যাক্ষর বুঝতে পেরেছি, পরের অংশে যাব না? আরও উদাহরণ দেই, ধরেন বললাম জন আব্রাহাম, আপনাদের অনেকের প্রিয় নায়ক জন আব্রাহাম। তা জন আব্রাহাম যদি আমরা উচ্চারণ করি, তাহলে জন, এটা ব্যাপারটা যেরকম জন আব্রাহামও এরকম, তো জন, তাহলে জন হচ্ছে একটা বদ্যাক্ষর। যেহেতু হস্টিন্য দিছি, দেখেন হস্টিন্য না দিলে হয়ে যাবে দুইটা জন। কোনো একটা বদ্যাক্ষরের নিচের হস্টিন্য যদি বাদ দেন, তাহলে দুইটা মুক্তাক্ষর হয়ে যায়। ধরুন আমি এটা যখন বলছি তখন হচ্ছে জন, কিন্তু যখন আমি এটা মুছে ফেলছি তখন উচ্চারণটা কি হয়? জন। তা উচ্চারণটা কি জন? উচ্চারণটা হচ্ছে জন। তো জন আব্রাহাম, তাহলে প্রথমে আমি বলি হচ্ছে আব, তারপরে বলছি রা, তারপরে বলছি কি হাম। তাহলে এই যে আবে, এটা কিন্তু আবো না, আব, যেহেতু বলছি আব, এই যে হস্টিন্য দিছি, এটা কিন্তু হাম। জন আব্রাহাম, তাহলে জন একটা বদ্যাক্ষর, আব হচ্ছে একটা বদ্যাক্ষর, রা হচ্ছে একটা মুক্তাক্ষর, হাম হচ্ছে একটা বদ্যাক্ষর। জন আব্রাহাম, ব্যাপারটা কি বুঝতে পেরেছি? জন আব্রাহামটা কি বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি তাহলে আমরা আমাদের পরের ডেস্টিনেশনে চলে যাচ্ছি। মাত্রা জিনিসটা কি? মাত্রা হচ্ছে একটি অক্ষরের উচ্চারণে যে সময় প্রয়োজন তাকে মাত্রা বলা হয়। আছে এই কথাটা বাদ, মাত্রা হলো আসলে এটা নির্ভর করে হচ্ছে কোন ছন্দের উপর। বাংলায় মাত্রা সংখ্যা নির্দিষ্ট নয়, এক এক ছন্দে এক এক মাত্রা, বা এক এক ছন্দে এক এক অক্ষরের এক এক মাত্রা হয়। আচ্ছা, মুক্তাক্ষর অলওয়েজ এক মাত্রা গণনা করতে হয়। মুক্তাক্ষর অলওয়েজ মুক্তাক্ষর, ধরো আমি বললাম হচ্ছে পেত নি, তার মানে হচ্ছে নিটা হচ্ছে মুক্তাক্ষর না, তার মানে এটার মাত্রা হচ্ছে এক। বদ্যাক্ষর কখনো এক মাত্রা, কখনো দুই মাত্রা, তবে ম্যাক্সিমাম টাইমে দুই মাত্রা। কোন ছন্দে কি সেটা আমরা বুঝাবো না, ম্যাক্সিমাম টাইমে দুই মাত্রা না, স্বরবৃত্ত ছন্দে সবই এক মাত্রা, আমার দুই মাত্রা নাই। ওকে, তাহলে মাত্রা। আর পর্ব হচ্ছে যে একটা কবিতার আমরা যখন পড়ি যে ঠাই নাই ছোট শীতরি, তাহলে ঠাই নাই এইটুকু থামছি, ঠাই নাই ছোট শীতরি। তাহলে একটা কবিতা যখন আমরা পড়ি যেখানে যা থামি ওইটাকে বলা হচ্ছে পর্ব। ঠিক আছে, চরণ এবং পংক্তি দেখেন এখানে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশগৃহে তারা দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। এইখানে দেখেন চরণ আছে দুইটা, কিন্তু পংক্তি আছে হচ্ছে চারটা। পংক্তি মানে হচ্ছে লাইন, যে কয় লাইন আছে? এক লাইন, দুই লাইন, তিন লাইন, চার লাইন। তাহলে পংক্তি হচ্ছে এখানে চারটা লাইন আছে, তাহলে আমরা পংক্তিকে বলতে পারি লাইন, LINE লাইন। তাহলে এখানে লাইন আছে কয়টা? 1 2 3 4। তো লাইনগুলোকে বলা হচ্ছে পংক্তি। আর চরণ বলা হচ্ছে একটা পূর্ণ জ্যোতি যেখানে যায় থামে, জ্যোতি চিহ্ন যেখানে যায় থামে, একটা পূর্ণ বাক্য। তাহলে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, তাহলে এইখান পর্যন্ত আমার বাক্য সম্পূর্ণ হয়েছে। তাহলে এইটুকু কি আমি বলবো হচ্ছে এটা একটা চরণ এবং লাইনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তাহলে আশগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতিলেন, কয়টা বাক্য আছে? দুইটা বাক্য আছে। তাহলে যে কয়টা বাক্য থাকবে ওই কয়টাই হচ্ছে একটা চরণ।
চরণ একটা লাইন দিয়ে নিয়ে হতে পারে, দুইটা লাইন নিয়ে হতে পারে, তিনটা লাইন নিয়ে হতে পারে। যদি আমার এখানে জ্যোতি চিহ্ন না দিয়ে আরও যদি বাড়াইতাম এরকম, যদি এরকম বলতাম যে জন দিবসী মনের হরষে জ্বালিয়ে মোমের বাতি হেসে হেসে যায় দূর অস্ত চলে, এরকম যদি বাড়াইতাম, তারপরে ওইটা কি হইতো, সবগুলা মিলায় হইতো কি একটা চরণ। সুতরাং চরণ এবং লাইন কিন্তু এক জিনিস না। লাইনের ইংরেজি হচ্ছে পংক্তি, লাইনের বাংলা হচ্ছে পংক্তি, আর চরণ মানে হচ্ছে একটা জ্যোতি চিহ্ন জায়গা যেখানে শেষ হচ্ছে, একটা পূর্ণাঙ্গ বাক্য যেখানে শেষ হচ্ছে, সেটা হচ্ছে একটা চরণ। কারণ এই চরণ এবং পংক্তি এই কথাগুলো আমাদের ছন্দ বিশ্লেষণে যখন আপনি ব্যাখ্যা করব তখন কিন্তু আমার কাজে লাগবে, পর্বটা আমার কাজে লাগবে, মাত্রাটা আমার কাজে লাগবে। এইগুলো হচ্ছে আমার ছন্দ নির্ণয় করতে গেলে এই ভাষাগুলো আমার প্রয়োজন পড়বে। কোন ভাষাগুলো আমার প্রয়োজন পড়বে? আমার মাত্রা কয়টা ছিল, আমার প্রতি চরণে কতটা মাত্রা আছে, এইটা আমাকে বলতে হবে। পূর্ণ পর্বতে কয়টা মাত্রা আছে, অপূর্ণ পর্বতে কয়টা মাত্রা আছে, পর্ব কয়টা আছে, প্রতি চরণে প্রতি লাইনে অর্থাৎ প্রতি পংক্তিতে কয়টা করে চরণ আছে, এইসব হিসাব আমাদের দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করেন। আপনারা কি বুঝতে পারছেন না? আশা করি বুঝতে পারছেন এবং ক্লিয়ার। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা চলে যাচ্ছি ছন্দের ব্যাপারটা। ছন্দ হচ্ছে যদি স্বরবৃত্ত ছন্দর সব কিছু একমাত্রা, মুক্তাক্ষর থাকলে মুক্তাক্ষর বদ্ধাক্ষর, হ্যাঁ যাই বলি না কেন সব হচ্ছে একমাত্রা। তার মানে স্বরবৃত্ত ছন্দ হচ্ছে একমাত্রা, অর্থাৎ আমার হচ্ছে মুক্তাক্ষর অলওয়েজ একমাত্রা, বদ্ধাক্ষর শুরুতে থাকলেও একমাত্রা, মধ্যে থাকলেও একমাত্রা, শেষে থাকলেও একমাত্রা। ঠিক আছে, মাত্রাবৃত্ত ছন্দের মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর শুরুতে থাকলে দুই মাত্রা, মাঝখানে থাকলেও দুই মাত্রা, শেষে থাকলেও দুই মাত্রা। এক কথায় মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর দুই মাত্রা। ঠিক আছে, ওকে। অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর একমাত্রা, অর্থাৎ তার মানে মুক্তাক্ষর কখনো দুই মাত্রা হয় না, যে ছন্দই হোক মুক্তাক্ষর অলওয়েজ একমাত্রা। আর বদ্ধাক্ষর যদি শব্দের শুরুতে বদ্ধাক্ষর থাকে তাহলে একমাত্রা, শব্দের মাঝখানে যদি বদ্ধাক্ষর থাকে তারপরে একমাত্রা, শব্দের শেষে যদি বদ্ধাক্ষর থাকে ওই অক্ষরবৃত্ত ছন্দে তবে সেখানে দুই মাত্রা। তাছাড়া একটা যদি এক অক্ষর বিশিষ্ট শব্দ থাকে, ধরুন আমি বললাম জন, তাহলে এই এক অক্ষর বিশিষ্ট, তাহলে এইটাও কি হবে, দুই মাত্রা হবে, মানে ওই অক্ষরবৃত্ত ছন্দে। তাহলে অক্ষরবৃত্ত ছন্দটা আবার বোঝায়, অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা বিভাজনটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর যদি শব্দের শুরুতে থাকে তাহলে একমাত্রা, বদ্ধাক্ষর যদি শব্দের মাঝখানে থাকে তারপরে একমাত্রা, বদ্ধাক্ষর যদি শব্দের শেষে থাকে তবেই দুই মাত্রা। তাছাড়া কোনো এমন একটা শব্দ যদি পায় যে শব্দ এক অক্ষর বিশিষ্ট, যেমন আমি বললাম হচ্ছে মন, এটা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট, ব্যাপারটা কিন্তু মনও না, ব্যাপারটা কি মন, তাহলে এটা হচ্ছে এক অক্ষর বিশিষ্ট একটা শব্দ। তাহলে এক অক্ষর বিশিষ্ট শব্দকে আবার দুই মাত্রা গণনা করতে হবে অক্ষরবৃত্ত ছন্দতে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? আর এখানে মাত্রাবৃত্ত ছন্দের যে লয় হচ্ছে বিলম্বিত, আর হচ্ছে অক্ষরবৃত্তটা হচ্ছে লয় হচ্ছে ধীর, আর হচ্ছে স্বরবৃত্ত হচ্ছে লয় হচ্ছে দ্রুত লয়, তারপরে হচ্ছে মাত্রাবৃত্তের ভাবটা হচ্ছে ললিত মধুর, আর হচ্ছে অক্ষরবৃত্ত হচ্ছে গুরু গম্ভীর। ওকে, এইটুকু যদি কারো মুখস্থ না থাকে, মানে স্বরবৃত্ত তো আর মুখস্থ করার কিছু না, স্বরবৃত্ত যা আছে সব একমাত্রা। মাত্রাবৃত্ততে হচ্ছে মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর দুই মাত্রা, শেষ। অক্ষরবৃত্ত হচ্ছে মুক্তাক্ষর একমাত্রা, মুক্তাক্ষর শুরুতে থাকলে একমাত্রা, বদ্ধাক্ষর শুরুতে থাকলে একমাত্রা, বদ্ধাক্ষর মাঝখানে থাকলে একমাত্রা, কেবল শেষে থাকলে দুই মাত্রা। আর হচ্ছে একটা এক অক্ষর বিশিষ্ট শব্দ থাকলে ওইটার মধ্যে দুই মাত্রা গণনা করতে হয়। ঠিক আছে, ওকে। তাহলে এখানে স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়বেন, আমি এটা পড়াচ্ছি না, আমরা ডাইরেক্ট আমি ছন্দতে চলে যাচ্ছি যে আপনি একটা ছন্দের কিভাবে একটা ছন্দ নির্ণয় করতে হয়, এটা আমরা চলে যাই। আপনার পরীক্ষা যখন ছন্দ আসবে তখন আপনি কিভাবে নির্ণয় করবেন। ঠিক আছে, আমরা ডিরেক্ট আমাদের পরীক্ষায় যেটা আসছিল সেই ছন্দতে চলে যাচ্ছি। মনে রাখতে হবে যে স্বরবৃত্ত ছন্দের যে পর্ব বিভাজন সেটা হবে প্রতি পর্বে 3 মাত্রা 4 মাত্রা, এটা হচ্ছে স্বরবৃত্ত। মাত্রাবৃত্ত হচ্ছে প্রতি পর্বে 5 মাত্রা 6 মাত্রা, কখনো কখনো খুব ব্যতিক্রমী ঘটনা
কখনো কখনো 8 মাত্রা হতে পারে। আর হচ্ছে অক্ষরবৃত্ত হচ্ছে মেইনলি হচ্ছে 8 মাত্রা এবং 10 মাত্রা এই প্রতি পর্বে। তো আমি জানি না আসলে আপনার এই বিষয় সম্পর্কে আপনাদের সামান্য ধারণা আছে কিনা। যাদের সামান্য আগে থেকে ধারণা আছে তারা আসলে আমার কথাটা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এগুলোর আগে হচ্ছে নির্ণয় করে ফেলি, অক্ষর নির্ণয় করি। প্রথমে হচ্ছে অক্ষর নির্ণয় করে ফেলি মনে করেন। তাহলে আমরা আম, রা, বদ্যাক্ষর। তাহলে আম হচ্ছে বদ্যাক্ষর, বদ্যাক্ষর থাকলে আমরা এইভাবে টান দিব। হ্যাঁ, আম, আম, রা। আর মুক্তাক্ষরে এইভাবে টান দিব, ঠিক আছে? মুক্তাক্ষরে আমরা এইভাবে টান দিলাম। আমরা দুজন এসেছি, এসেছি, এসেছির মধ্যে সবগুলি মুক্তাক্ষর। ভাসিয়া সবগুলোই মুক্তাক্ষর। দুজন, জনটা হচ্ছে কি বদ্যাক্ষর। আম বদ্যাক্ষর, রা হচ্ছে মুক্তাক্ষর। যুগল, যুগল, এটা হচ্ছে বদ্যাক্ষর। প্রেমের, প্রেমের, মেরটা হচ্ছে বদ্যাক্ষর। স্রোতে মুক্তাক্ষর। অনাদিকালীর, অনাদিকালের, অনাদিকালের, লেরটা শুধু হচ্ছে বদ্যাক্ষর। হৃদয়, হৃদয় বদ্যাক্ষর, হৃ হচ্ছে মুক্তাক্ষর। উচ্চ হতে, উৎ, উৎ, উৎস, ছটা হচ্ছে মুক্তাক্ষর, উত্ত হচ্ছে বদ্যাক্ষর। হতে, আমাদের ছন্দের আর অন্য কিছু জানার দরকার নাই, শুধু আগে আমরা হচ্ছে অক্ষরগুলো আমরা কি করছি নির্ণয় করি। অক্ষরগুলো নির্ণয় করার পরে প্রথমে আমরা হচ্ছে স্বরবৃত্ত দিয়ে চেক করে দেখব, তারপর হচ্ছে আমরা হচ্ছে অক্ষরবৃত্ত দিয়ে চেক করে দেখবো, তারপর হচ্ছে মাত্রাবৃত্ত দিয়ে চেক করে দেখবো, দেখবো যে কোনটা দিয়ে মিলে। যেটা দিয়ে মিলে শব্দটা হচ্ছে এটা। ছন্দ নির্ণয় করা কখনই কঠিন কিছু না, সহজ কিছু। আমি যে টেকনিকটা শেখাচ্ছি এভাবে আপনারা শেখার চেষ্টা করবেন। আমরা, তাহলে ওই যে আবার উপরে ছিল তো একই জিনিস, আমরা, তাহলে কি হবে? দুজন করিয়াছি, সব বদ্যাক্ষর। খেলা, আমরা দুজন করিয়াছি খেলা। কোটি, দুটাই মুক্তাক্ষর। প্রেমিকের, মাঝে। বিরহ, বিদুর, ধুর, বিরহ বিধুর। নয়ন, 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 তাহলে নয়ন, নয়ন যদি বলি যে বিরহ বিদুর নয়ন, নয়ন, তাহলে কিন্তু তারপর কিন্তু একই ঘটনা ঘটবে। তাহলে আমরা নয়ন বলি, যেহেতু আমরা নয়ন না বলে আমরা নয়ন বলি, নয়ন বদ্যাক্ষর দেই। সলিলে, সলিলে, নয়ন সলিলে। মিলন, মিলন। মধুর, লাজে। পুরাতন, প্রেম, এটা একটা বদ্যাক্ষর। নিত, নিত্য, নো। দেখেন এখানে, দেখেন এখানে তো কিন্তু দ্বিত্ব হবে, জফলা দ্বিত্ব করবে। তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে নিত, তারপরটা কি আবার একটা তো আছে, নিত, নিত্য, নতুন, এতুন আবার এখানে বদ্যাক্ষর। তুনটা হচ্ছে কি বদ্যাক্ষর। নিত্য নতুনের ব্যাপারটা বুঝছেন? অক্ষর নির্ণয়। সা, আচ্ছা দাঁড়ান এটাকে করি, মুছে দেই। সাজে। দেখেন অক্ষরগুলো নির্ণয় করা বুঝছেন কিনা? অক্ষরগুলো নির্ণয় করা বুঝছেন কিনা? আমি একটু কাছে আনি আমার।
অক্ষরগুলো নির্ণয় করা বুঝছেন? মনে রাখার টেকনিক আছে তো? এখন আমার এখানে আমি একটু লিখে রাখি, আমার হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। নর্মালি আছে আমরা তিনটা ছন্দর, মেন ছন্দ যে তিনটা, একটা হচ্ছে স্বরবৃত্ত। তো স্বরবৃত্ত ছন্দের যে পর্ব বিভাজন 3 এবং 4, মাত্রাবৃত্ত 5 এবং 6, কখনো 8 হতে পারে, ওইগুলো ব্যতিক্রম। অক্ষরবৃত্ত হচ্ছে 8, 10 হয়, বা 8 অথবা 10, কখনো কখনো আরো বেশি হতে পারে, তবে 8, 10টাই 8 এখানে 8 চালে সবচেয়ে বেশি চলে, এখানে 6 চালে বেশি সবচেয়ে বেশি চলে, আর এখানে হচ্ছে 4 চালে বেশি চলে। তাহলে আমরা যদি দিই, ধরেন আমরা ধরলাম যে এইটা হচ্ছে একটা স্বরবৃত্ত ছন্দ। তো স্বরবৃত্ত যদি ধরি, তার স্বরবৃত্তর মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর সব একমাত্রা, তাহলে আমরা সব এক দিই, 1 1 1। আচ্ছা, আমি এটার অন্য একটা কালি নেই। তাহলে এখানে একমাত্রা 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 এক 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 এক। মানে আমরা ধরে নিচ্ছি এই ছন্দটা হচ্ছে স্বরবৃত্তর, এই জন্য আমরা এক এক দিচ্ছি, এক 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 এক। কারণ স্বরবৃত্তিতে মুক্তাক্ষর হোক বদ্ধাক্ষর হোক সব হচ্ছে একমাত্রা, এই জন্য একমাত্রা দিচ্ছি, এক 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 এক। ওকে, এখন স্বরবৃত্তরে আমরা বলছি যে প্রতি পর্বে প্রত্যেকটা পর্ব 3 বা 4 মাত্রা করে হবে। তাহলে আমরা 4 করে নিয়ে দেখি, 1 2। আচ্ছা, তাহলে এখানে আবার একটু আমরা অন্য একটা কালার নিই। তাহলে এখানে হচ্ছে 1 2 3 4, তাহলে এখানে একটা পর্ব হবে আমরা দুজন। আচ্ছা, 1 2 3 4, তাহলে এইখানে একটা পর্ব হবে। তাহলে কি হলো? আমরা দুজন ভাসিয়া হলো। পর্ব মানে হচ্ছে যে আপনি কবিতা যখন পড়বেন তখন আপনার যে জায়গায় যা থামেন বা যে জায়গায় থামার দরকার পড়ে বা আরাম লাগে বা আপনি শ্বাস নেন বা আপনি জিরান, সেই জায়গাটা হচ্ছে কি আপনার এই একটা পর্ব হবে। তাহলে স্বরবৃত্তর প্রত্যেকটা মাত্রা হচ্ছে 3 বা 4 হবে, তবে ম্যাক্সিমামে কি হবে? 4 হবে। তাহলে আমরা 4 করে যদি গুনি তাহলে হচ্ছে 1 2 3 4, তাহলে এইটুকু মিলছে যে আমরা দুজন এখানে যে আমরা থামতেই পারি, কোনো অসুবিধা নেই, আমরা দুজন এখানে থামবো। কিন্তু পরে যদি আবার 4 মাত্রা নিই, 1 2 3 4, তাহলে এই যে এ পর্যন্ত হয়, তাহলে কি হয়? ভাসিয়া হয় না। তাহলে আমরা ধরলাম যে ভাসিয়া পর্যন্ত, তাহলে এখানে 4 এখানে 4, পরে বাকি আছে কত? 1 2। এটাকে অপূর্ণ পর্ব বলে। সব মানে প্রথমেই কিছু থাকে, মানে কি পর্ব থাকে সেম, লাস্টে গিয়ে এরকম 2টা 3টা বেশি থাকে, এই বেশি থাকে বা বেশি থাকাটাকে বলা হয় অপূর্ণ পর্ব। ওকে, তাহলে আবার এবার নিচের এতে যায়, এটা কিন্তু চরণ ধরতে হবে, কি বলে পংক্তি ধরতে হবে, পংক্তি অর্থাৎ লাইন ধরতে হবে। তাহলে এখানে গুনি 1 2 3 4, তাহলে এই পর্যন্ত যা থামতে হবে, যুগল প্রেমের স্রোতে। আচ্ছা, এটা মিলছে, পরে আমরা নিচে যাই, 1 2 3 4 1 2 3 4, তাহলে এই পর্যন্ত হয়। অনাদিকা কি কোনো অনাদিকা বলে আপনি থামবেন? আপনি কি এভাবে পড়বেন? অনাদিকা অনাদিকা লের হৃদয় হতে, তাহলে কি হাস্যকর হয়ে যাচ্ছে? না যাচ্ছে না? কারণ হচ্ছে আমি 4-এর বেশি দিতে পারবো না। যদি আমার 4-এর বেশি হয়ে যায় তাহলে সেইটা আর কি হবে না? স্বরবৃত্ত ছন্দ হবে না। তাহলে আপনি একেবারে সহজ, আপনি হচ্ছে মাত্রাবৃত্ত এবং আপনি হচ্ছে অক্ষরগুলো নির্ণয় করবেন, সবগুলোর মধ্যে প্রথম 1 1 করে দেন, 1 1 করে দেওয়ার পরে 4 4 করে ভাগ করেন। তাহলে 4 4 করে ভাগ করলে আমরা শুধু করে দেখছি এইটুকু মিলছে, আমরা দুজন, এইখানে এসে মিলছে। ভাসিয়া এখানে আর মিলে না। যুগল প্রেমের এইটুকু মিলছে।
তারপর হচ্ছে অনাদিকা, এইখানে যা থামতে হবে, তাহলে আমার নিয়মটা হচ্ছে এখানে যা থামতে হবে অনাদিকা, পরে আবার যদি পড়িতে হবে লের হৃদয়, তারপরে এখানে দাঁড়ায় 1 2 3 4, তাহলে এইখানে যায় আবার থামবো এরকম যে লের হৃদয় উত, তারপরে পড়তে হবে শো হতে হাস্যকর হয়ে গেছে, সুতরাং এইটা হবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার একটা ই দিয়ে করি। কি দিয়ে করব? আমরা এবার অক্ষরবৃত্ত দিয়ে করি। অক্ষরবৃত্ত কি ছিল? অক্ষরবৃত্ত ছিল মুক্ত হচ্ছে এক বদ্ধ শুরু প্লাস মাঝে থাকলে এক, বদ্ধ শেষে থাকলে 2। তাহলে আমরা হচ্ছে এবারে আমরা চেক করে দেখতেছি অক্ষরবৃত্ত দিয়ে চেক করে দেখছি। আর অক্ষরবৃত্ত কীভাবে প্রতি পর্বে মাত্রা কী হবে? 8 অথবা 10, 8 অথবা 10 দিয়ে দেখবো মিলে কিনা। হ্যাঁ, শিপু বলছেন যে প্রথম লাইনে যেহেতু স্বরবৃত্ত হলো না, তাহলে নিঃসন্দেহে স্বরবৃত্ত বাদ দিতে পারি। তারপরে আরও শিওর হওয়ার জন্য আরেকটা লাইন চেক করে দেখেন, অন্তত 2টা লাইন চেক করে দেখবেন। 2টা লাইন চেক করে দিতে একটা মিলতেছে না, তখন বাদ দিতে পারেন, অথবা একটা লাইন চেক করে দেখলেও বাদ দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি প্রথমেই বুঝে বলছি যে এখানে মিলবে না, মনে মনে বলা যায় না এটা তো মিলে না। স্বরবৃত্তি দিলে তো আমাকে 4 করে নিতে হবে, তা 4 করে নিলে তো আমার এই প্রথম 2টা বর্ণ মিলছে, যে মানে আমরা দুজন, এটা ঠিক আছে মিলছে, কিন্তু পরে দেখি আসে কি ভাসিয়া ভাসিয়া এ পর্যন্ত থামি। তাহলে আমরা কি কখনো বলি যে আমরা দুজন ভাসিয়া তারপরে বলে কি ছি সে ছি হয়, আশা করে এটা মিলে নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে অক্ষরবৃত্ততে মুক্তাক্ষর 1 দেব। মুক্তাক্ষর তো সব 1 দেয়াই আছে, এটা আমার আর কাজ করার দরকার নাই। এবার হচ্ছে আমরা বদ্ধাক্ষর শুরুতে থাকলে, মাঝে থাকলে 1, আর বদ্ধাক্ষর শেষে থাকলে 2। তাহলে আমরা শেষে কোথায় আছে দেখি, শেষে এখানে ছিল, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। শেষে 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 আর কোথায় আছে? এই যে এখানে শেষে আছে, 2 দিয়ে দিলাম। শেষে আর কোথায় আছে বদ্ধাক্ষর? এই যে শেষে আছে, এখানে 2 দিয়ে দিলাম। শেষে 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 আর কোথায় আছে? এখানে 2 দিয়ে দিলাম। শেষে বিধুর এখানে আছে, 2 দিয়ে দিলাম। শেষে আর কোথায় আছে? মিলন, এই যে এখানে আছে, 2 দিয়ে দিলাম। শেষে আর কোথায় আছে? পুরাতন, এখানে আছে, 2 দিয়ে দিলাম। আর এখানে সিঙ্গেল আছে বলে, মানে এক অক্ষর বিষয় বলে এখানে 2 হবে। নিত নিত এটা শুরুতে আছে, তাহলে একই হবে। নিত্য নতুন, তুনে 2 হবে যেহেতু এটা শেষে আছে। দেখেন তো যে বদ্ধাক্ষর শেষে আছে কিন্তু একমাত্রা দিয়ে রাখছে এমন পাই কিনা, আবার চেক করে দেখি। আমরা, তাহলে এখানে বদ্ধাক্ষর শুরুতে আছে, তাহলে একই হবে। দুজন, বদ্ধাক্ষর শেষে আছে, এই জন্য 2 হবে। ভাসিয়া এসেছে, এখানে তো বদ্ধাক্ষর নাই। যুগল, এই যে যুগলে শেষে আছে, এই জন্য কী হবে? 2। যুগলে শেষে আছে, 2 হবে। প্রেমের, এই যে মের, এটা শেষে আছে, এই জন্য 2 হবে। স্রোতে, আচ্ছা। অনাদিকালের, এখানে 2 দিছি। হৃদয়, এখানে কি হবে? 2। হৃদয়। উৎস, তাহলে এটা শুরুতে আছে, জন্য একই হবে, হতে। তারপর হচ্ছে আমরা, এটা একই আছে। দুজন, এখানে 2টা দিছি। করিয়াছি খেলা 1। কোটি প্রেমিকের, কেরটা হচ্ছে লাস্টে 2 দিছি। মাঝে, আচ্ছা। বিরহ বিদুর 2 দিছি। নয়ন নয়ন, আচ্ছা এখানে 2 হবে। নয়ন সলিলে, নয়ন সলিলে, আচ্ছা নয়ন সলিলে। মিলন 2 দিছি। মধুর, আচ্ছা মধুর, এখানে 2 হবে। মধুর। লাজে, পুরাতন, এখানে 2 দিলাম। প্রেম 2 দিলাম। নিত্য নতুন, এখানে 2 দিছি। দেখেন তো আর কোনো কিছু বাকি আছে কিনা এখন? আচ্ছা হ্যাঁ, মধুর ঠিক করলাম, প্রেমের ঠিক দিলাম। দেখেন তো, দূর দিছি, হ্যাঁ এবার ঠিক আছে নাকি দেখেন, এবারে দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ, অন 2 হবে। নয়ন, নয়ন আলাদা শব্দ, নয়ন একটা আলাদা শব্দ। রূপালী নূর, এই যে ঘুমের কথা বলা যাবে না, কারণ এটা হচ্ছে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়, স্বাস্থ্য সংক্রামক হয় না।
ব্যাধি বা রোগটা সংক্রামক হয়। ঘুমানো যাবে না। রূপালিনুর, আপনি আপনার প্রিয়জনের কথা মনে করেন এখন, তাহলে আপনার ঘুম চলে যাবে। হ্যাঁ, মনে করেন আপনি যখন চাকরি পাবেন এই ক্লাসটা কষ্ট করে, তখন আপনার প্রিয়জনকে আপনি কাছে পাবেন, আপনার বিয়ে হবে, আপনার বাবা মা আপনাকে গুরুত্ব দেবে, আপনার এলাকাবাসী আপনাকে গুরুত্ব দেবে, সবাই আপনাকে পাত্তা দেবে, আপনার ভীষণ ভালো লাগবে। আপনি সেই কোথায় ঘুরতে যাবেন, কোথায় সাজেক ঘুরতে যাবেন, লন্ডন ঘুরতে যাবেন, নানান কিছু করতে যাবেন। দেখেন এখানে কোনো কিছু বাধা আছে নাকি না? এখন মনে হয় ঠিক আছে না? ঠিক আছে। এইবার তাহলে আমরা হচ্ছে 8 করে গুনি, 8 করে গুনি। তাহলে 1 2 3 4। আচ্ছা, আমি ডাক দিয়ে গুনি। 1 2 3 4 5 6 7 8। তাহলে এই পর্যন্ত আসে একটা। আমরা দুজন ভাসিয়া এসেছি, তাহলে এসেছিটা হচ্ছে অপূর্ণ পর্বটা আমরা রেখে দিই। আমরা দুজন ভাসিয়া, আমরা দুজন ভাসিয়া এসেছি, এটা আলাদা করলাম। আচ্ছা, যুগল প্রেম। আচ্ছা, এখানে গুনি 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8। এটা পুরোটাই মিলে গেছে যুগল প্রেমের সাথে। আচ্ছা, এই পর্যন্ত ধরলাম আমরা মিলছে। আচ্ছা, আগেরটা আবার গুনি 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এই নিচেরটা গুনি 1 2 3 4 5 6 7 8। এই তো আর মিলল না, এই যে এখানে এসে মিলল না। অনাদিকালের হৃদ পর্যন্ত হয়েছে। দয় বললে এটা 9টা হয়ে যায়, যেখানে 9টা হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা হয়ে যায়। তারপরে কি 1 2 3 4, তাহলে এখানে অপূর্ণ পর্ব থাকে 4, এখানে অপূর্ণ পর্ব ছিল কি 3, অপূর্ণ পর্ব মিলতেছে না। আর এইখানে এই পর্যন্ত হয়ে গেছে কয়টা? 9। তাহলে আগে ছিল এখানে কি কয়টা ছিল? 8, এখানে কয়টা ছিল? 8। তাহলে 8 8, এখানে হচ্ছে 8 3, এটা হচ্ছে অপূর্ণ পর্ব হোক, অপূর্ণ পর্ব কিন্তু মিলবে। আর এখানে অপূর্ণ পর্ব নাই। আচ্ছা, ঠিক আছে, না থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে অপূর্ণ পর্ব আছে, এখানে 4 হয়ে গেছে। আচ্ছা, আবার গুনি, পরেরটা গুনি 1 2 3 4 5 6 7 8। এই যে 8 যদি গুনি তাহলে এই পর্যন্ত আসে, এই যে এই পর্যন্ত আসে, এখানেও মিলতেছে না। তার মানে এটা আমরা অক্ষর বৃত্ত দিয়ে দিলেও কি করতেছে না? মিলতেছে না। তাহলে অক্ষর বৃত্ত দিয়ে যে মিলছে না, এটা কে কে বুঝতে পারছেন? অক্ষর বৃত্ত দিয়ে যে মিলছে না, এটা কে কে বুঝতে পেরেছেন? আচ্ছা, অক্ষর বৃত্ত দিয়ে মিলবে না, কারণ আপনি 8 দিয়ে দিয়েও মিলবে না, 10 দিয়ে আপনি হিসাব করে দেখেন মিলবে না। সবাই কি বুঝছেন? তাহলে এইবার হচ্ছে আমরা হচ্ছে মাত্রাবৃত্ত দিয়ে করব। তাহলে মাত্রাবৃত্ত দিয়ে করলে এখানে আমার মাত্রা সংখ্যা বাড়াইতে হবে, কারণ মাত্রাবৃত্ততে বদ্ধাক্ষর যেখানেই থাকুক না কেন, বদ্ধাক্ষর অলওয়েজ 2 মাত্রা। বদ্ধাক্ষর অলওয়েজ কি মাত্রা? 2 মাত্রা। তাহলে আমরা 2 মাত্রা দেই। তাহলে প্রথমে এখানে এখানে 2 মাত্রা হবে। তারপর হচ্ছে বদ্ধাক্ষর আর কই রয়ে গেছে? অনাদিকালের হৃদয় এই যে এখানে একটা রয়ে গেছে, উৎস হতে। আমরা এখানে আরেকটা বাড়বে। আমরা দুজন করিয়াছি খেলা কুটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন নয়ন সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত। এই যে এখানে বাড়বে একটা নিত্য নতুন। দেখেন তো মুক্তাক্ষরে কি কোনো বাদ পড়ছে কিনা? আবারও দেখি, এটা কিন্তু চেক করতে হবে বারবার। আপনারা পরীক্ষা যখন করবেন চেক করতে হবে বারবার। না, অপূর্ণ মাত্রা আপনার কোথাও কোনো একটা লাইনের মধ্যে অপূর্ণ মাত্রা নাও থাকতে পারে। যে এখানে কিন্তু মিলে, এখানে কিন্তু অপূর্ণ মাত্রা না, অপূর্ণ পর্ব নাই, অপূর্ণ পর্ব নাও থাকতে পারে, কিন্তু অপূর্ণ পর্বগুলো মিললে হচ্ছে মিলে যায়। আচ্ছা, ধরেন অপূর্ণ পর্ব মিলল না, কিন্তু পূর্ণ পর্বগুলো কিন্তু অবশ্যই মিলবে। পূর্ণ পর্বগুলো অবশ্যই কি করবে? মিলবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আবারও দেখি আপনার দেওয়া ঠিক হয়েছে কিনা। দেখেন তো মাত্রা দেওয়া ঠিক আছে কিনা।
সব দুই মানে বদ্যাক্ষর সবগুলোতে দুই মাত্রা দিছি কিনা। তাহলে এবার হচ্ছে আমরা 6 দিয়ে গুনবো, তাহলে আমাদের হচ্ছে মাত্রাবৃত্ত নর্মালি কি হয় 6, 5 বা 6 সবসময় 6ই বেশি হয়। তাহলে আমরা 6 দিয়ে গুনি, 1 2 3 1, এটা আমরা লাল কলম নিয়ে, তাইলে 1 2 3 4 5 6, তাহলে এইখানে আমরা দুজন 1 2 3 4 5 6, তাহলে এইখানে আমরা দুজন ভাসিয়ে এসেছি। তাহলে আমরা এখানে কি পেলাম, প্রথমটাতে পেলাম 6, পরে কি পেলাম 6, মিলে গেছে, এখানে কোনো অপূর্ণ পর্ব নাই। যুগল 1 2 3 4 5, 1 2 3 4 5, প্রেমের যুগল 1 2 3 4 5 6, এই যে যুগল স্রোতে, যুগল প্রেমের স্রোতে। তাহলে এখানে বললাম 6 আর অপূর্ণ পারলাম হচ্ছে 2, আমরা দুজন, তাহলে এখানেও 6 মিলে গেছে, যুগল প্রেমের স্রোতে। তো স্রোতে যদি বলছি এখানে আছে 2, অপূর্ণ পর্ব 2। অনাদিকালীর 1 1 2 3 4 5 6, তাহলে এখানে থামতে হবে। অনাদিকালীর 1 2 3 4 5 6, এখানে থামতে হবে 6 1 2, তাহলে অপূর্ণ পর্ব, তাহলে এখানে কি পাইছি 6 + 6 + 2, তার মানে এই যে অপূর্ণ পর্ব কিন্তু মিলে যাচ্ছে। আর এই পর্বগুলোতে এখন পর্যন্ত 1 2 3 4 5টা পর্বতে আমার কিন্তু অলরেডি মিলে গেছে, কারণ আমি পড়ে দেখি এখন। আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে, মিলে গেছে কিন্তু এখন পর্যন্ত। আরও মিলাই দেখি, 1 2 3 4 5 6, দিলাম এখানে দাগ, 1 2 3 4 5 6, দিলাম এখানে 6, এখানে কোনো অপূর্ণ পর্ব নাই। তাহলে এই লাইনটা আমরা করি, অনাদিকালে হৃদয় উৎস হতে আমরা দুজন করিয়াছি খেলা, আমরা দুজন করিয়াছি খেলা, মিলে গেছে তো 6 + 6। তারপরে নিচে যায় 1 2 3 4 5 6, এ দিলাম 6 1 2 2, তার মানে কি এখানে কি আছে 6 + 2, অপূর্ণ পর্ব 2। তাহলে এইটুকু মিলাই দেখি, আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, এই যে মাঝে কি করলাম, অপূর্ণ পর্ব 2 মিলে গেছে। বিরহ বিধুর 1 2 3 4 5 6, তাহলে এইখানে দেব, এই যে 6 পাইলাম, 1 2 3 4 5 6, কত পাইলাম 6 + 6, এখানে অপূর্ণ পর্ব নাই। তাহলে বিরহ বিধুর নয়ন সলিলে, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 6, তাহলে এখানে দিলাম 6, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, তাহলে এই যে লাজে এইখানেও মিলে গেছে, সরি এখানে হচ্ছে অপূর্ণ পর্ব 2। এটা গুনি 1 2 3 4 5 6, পুরাতন প্রেম, আচ্ছা 1 2 3 4 5 6, এখানেও মিলে গেছে, তাহলে 6 + 6, পরে দেখি কি আছে 1 2 2, এই যে মিলে গেছে। তাহলে প্রথম লাইনের মধ্যে হচ্ছে 6 + 6, পরের পর্ব হচ্ছে 6 + 2, পরেরটা হচ্ছে 6 + 6 + 2, পরেরটা হচ্ছে 6 + 6, পরেরটা 6 + 2, পরেরটা হচ্ছে 6 6, পরেরটা হচ্ছে 6 + 2, তারপরটা 6 6 2, দেখেন এই যে মিলে গেছে। এখন যদি আমি পড়ি দেখেন একটু অড লাগবে না, বরং এটাই ঠিক লাগবে। দেখেন পড়তে যদি অড লাগে, পড়তে যদি মনে করেন একটা হোদায় মাঝখানে একটা দিয়েছেন যেখানে কেউ কখনো থামবে না, তাহলে কিন্তু হবে না। দেখি একবারে আমরা এখানে থামলে মিলে কিনা। আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। দেখেন মিলে গেছে সব, আমি পড়তে গেলেও আমার কোনো অসুবিধা হচ্ছে না, মিলে গেছে। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে অপূর্ণ পর্ব হচ্ছে, অপূর্ণ পর্ব 2 মাত্রার, এখানে অপূর্ণ পর্ব রর পরে কি পর্ব বিভাজনের চিহ্ন দেয় না? হ্যাঁ দেয় তো, চিহ্ন দিছি তো, পর্ব চিহ্ন কই দেই নাই, সব জায়গায় দিয়েছি, সব জায়গায় দিয়েছি। তাহলে এটা কোন ছন্দে?
মাত্রাবৃত্ত ছন্দ। তো আপনি ছন্দ যখন নির্ণয় করবেন তো সবার আগে টেস্ট করবেন স্বরবৃত্ত দিয়ে। আর যদি প্রথমে বুঝতে পারেন যে স্বরবৃত্ত মানে কি, স্বরবৃত্ত হচ্ছে আগডুম বাগডুম গোড়াডুম সাজে ঢাক ঢুল ছাচর বাজে, এরকম যেগুলো ছড়ার ছন্দ, স্বরবৃত্তকে ছড়ার ছন্দ বলে, এটা দ্রুত লয়ের দুম 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 পড়তে হয়। তাহলে আপনি প্রথমেই যদি বুঝতে পারেন যে না এটা তো স্বরবৃত্ত হওয়ার কোনো চান্স নাই, তাহলে আপনি শুরু করবেন অক্ষরবৃত্ত দিয়ে। কারণ অক্ষরবৃত্ত দিয়ে কেন শুরু করবেন, কারণ অক্ষরবৃত্ত শুরু দিলে ওই যে মাত্রা, কারণ আপনি যদি স্বরবৃত্ত দিয়ে মানে মাত্রাবৃত্ত দিয়ে যদি শুরু করেন তাহলে তো আপনার ওই যে বদ্যাক্ষর যেখানে থেকে 2 মাত্রা দিচ্ছেন তখন তো আপনার ওখানে আপনাকে কাটতে হবে, তখন তো আপনি কাটতে পারবেন না। তাহলে আপনার টেস্টিংটা শুরু হবে। 1 নম্বর আপনার টেস্ট শুরু করবেন হচ্ছে স্বরবৃত্ত দিয়ে। 2 নম্বর হচ্ছে আপনি যে স্বরবৃত্ত না মিললে আপনি দিবেন হচ্ছে অক্ষরবৃত্ত দিয়ে। অক্ষরবৃত্ত না মিললে আপনি কি চেষ্টা করবেন, মাত্রাবৃত্ত দিয়ে চেষ্টা করবেন। আর পরীক্ষায় যখন আসবে তখন একটা রাফ খাতা নেবেন। রাফ খাতা বলতে ওই খাতারই একটা পৃষ্ঠাকে আপনার রাফ করবেন বাম পাশে অনেক কাটাকাটি করে মিলাবেন, মেলানোর পরে ডান পাশে এটা আবার নতুন করে লিখবেন। এটাই হচ্ছে নিয়ম। তাহলে এটা লেখার নিয়মটা কি, তাহলে ওই যে আপনি ছন্দটা নির্ণয় করেছেন, নির্ণয় করার পরে বলবেন যে এটি একটি মাত্রাবৃত্ত ছন্দের, পরে প্রথমেই লিখবেন যে পর্ব, বলবেন প্রতি লিখবেন 1 নম্বর পংক্তি, 2 নম্বর পংক্তি, 5 নম্বর পংক্তিতে 2টি করে পর্ব রয়েছে। মানে এখানে যেটা আছে এটা বিশ্লেষণ করবে। তাহলে কি এর বিশ্লেষণটা কি হবে, বলবেন যদি পর্ব দিয়ে বিশ্লেষণ করেন তাহলে বলবেন যে প্রথম পংক্তি, তারপরে হচ্ছে দ্বিতীয় পংক্তি, এইভাবে বলবেন যে প্রথম পংক্তিতে 2টি পূর্ণমাত্রা রয়েছে, দ্বিতীয় পংক্তিতে 1টি পূর্ণমাত্রা আর 1টি অপূর্ণ পর্ব রয়েছে, তৃতীয় পংক্তিতে 2টি পূর্ণ পর্ব 1টি অপূর্ণ পর্ব রয়েছে, তৃতীয় পংক্তিতে 2টি পূর্ণ পর্ব রয়েছে, চতুর্থ পংক্তিতে 1টি পূর্ণ পর্ব আর 1টি অপূর্ণ পর্ব রয়েছে। এরকমভাবে সবগুলো বর্ণনা দেবেন। এরকম হচ্ছে আপনার পর্ব বিশ্লেষণ করবেন। ঠিক আছে, পর্বের কথা বলবেন, তারপরে মাত্রার কথা বলবেন যে প্রতি পূর্ণ মাত্রাতে, পরে দিবেন এরকমই দিবেন মাত্রা, পরে লিখবেন যে মাত্রা, বলবেন যে পূর্ণ পর্বে 6টি করে মাত্রা রয়েছে, 6টি করে মাত্রা রয়েছে। তারপরে লিখবেন যে অপূর্ণ পর্বে 2টি করে মাত্রা রয়েছে। তাহলে পূর্ণ পর্বে কয়টা মাত্রা আছে, অপূর্ণ পর্বে কয়টা মাত্রা আছে, এবং আপনি বলবেন যে এখানে কোনো এটা কি বলে অতিপর্ব নেই। অতিপর্ব কি জানেন, অতিপর্ব মানে হচ্ছে যে এখানে যদি আমি এরকম বলতাম ওগো, তো আমি এখানে দিলাম ওগো আমরা দুজন ভাসিয়া এসেছি, তাহলে এই যে ওগো এটা সম্বোধন পদ, এটা আলাদা করছি। তাহলে এই ওগোটাকে আমি বলতাম, ওগোটা কিন্তু আমার হিসেবে আসতো না, তাহলে ওগোটাকে আমি আলাদা করে ফেলতাম। ওগো এখানে দুইটা মাত্রা রয়েছে, তাহলে এই ওগোটাকে আমি বলতাম অধিপর্ব বা অতিপর্ব। কি পর্ব, অতিপর্ব। অর্থাৎ শুরুতে যদি অতিরিক্ত কোনো একটা ওয়ার্ড যুক্ত হয়ে যায়, বিশেষ করে সম্বোধন পদ, তখন সেগুলোকে আমরা বলি অতিপর্ব। তাহলে বলবেন যে এখানে কোনো অতিপর্ব নেই, বলবেন যে কোথাও কোনো অতিপর্ব নেই। তাহলে পর্বের কথা বলবেন, মাত্রার কথা বলবেন, লয়ের কথা বলবেন। লয় হচ্ছে মধ্যম বিলম্বিত, তারপরে হচ্ছে বলবেন আর কি কি আছে এখানে, আর বলবেন যে কয়টা পংক্তি আছে, অতটা পংক্তি আছে, এতটা মাত্রা, মানে এক কথায় আপনি এখানে যা যা বের করেছেন এইটার একটা কি করবেন, বর্ণনা করবেন। ঠিক আছে, পরীক্ষায় পর্ব বিভাজন না করলে হয়তো কিছু নম্বর দিয়েছে বা কিছু দেয় নাই। মানে এই পাশে লিখছি বলে এগুলো কি আপনাদের প্রবলেম হচ্ছে? নর্মালি হচ্ছে ডান পাশে লিখতে হয়। ডান পাশে তো আমি যে আপনাদের এগুলো লিখে রাখছি, এই জন্য জায়গা নাই দেখে আমি করছি না। তাহলে আমি ডান পাশে লিখে দেখাইতেছি। ডান পাশে লিখে দেখাবেন, বাম পাশে না, ডান পাশে লিখে দেখাবেন। এখানে হচ্ছে কি 6+6, এখানে কি এটাতে কি 6+2, এটাতে কি 6+6+2, এটাতে কি 6+6, এটাতে কি 6+2, এটাতে কি 6+6, এটাতে কি 6+2,
এটাতে কি আছে 6+6+2, তাহলে কয়টা পংক্তিতে বলবেন যে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে বলবেন যে এবং স্তবক আছে কয়টা, এখানে স্তবক কিন্তু একটা, স্তবক মানে হচ্ছে স্ট্যানজা, ইংলিশে বলে স্ট্যানজা, অর্থাৎ একটা কবিতা এরকম 4 লাইন 5 লাইন করে এরকম আলাদা আলাদা করে লেখা হয়, তাহলে এখানে তো আলাদা করা হয় নাই, তাহলে এখানে আপনি এইভাবে লিখবেন যে স্তবক আছে, স্তবকটা সবার উপরেই লিখবেন যে স্তবক আছে একটা, স্তবক পর্যন্ত স্ট্যানজা। দেখবেন যে কবিতাটা দীর্ঘ কবিতা থাকলে, বড় কবিতা থাকলে এরকম 5 লাইন 10 লাইন করে এরকম ভাগ করে দেওয়া থাকে, তো ওই যে ভাগ করে যে দেওয়া থাকে এটাকে বলা হচ্ছে স্তবক, ইংলিশে বলে স্ট্যানজা। তাহলে এই কবিতার স্তবক একটাই আছে, ভাগ করে তো দেওয়া নাই, একটা ভাগই আছে, শুধু একটা ভাগই আছে, তাহলে আপনি বলবেন স্তবক আছে একটি, পর্ব প্রতিপর্বতে আছে, মাত্রা আছে হ্যাঁ, লয়টা হচ্ছে এটা একটা মাত্রা ভিতর ছন্দ, শেষ। এবার যখন বর্ণনা করবেন আপনি নম্বর পাবেন। সবাই কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করেন, সবাই কি বুঝতে পেরেছেন? শাহান আক্তার বলছে না স্যার, কি বুঝতে পারছেন না এটা বলেন। শাহান আক্তার বলেন কি বুঝতে পারেন নাই, নাসার মানে কি, মানে কোনটুকু নাসার? আমি তো অনেক কথা বলছি, হাজার হাজার লক্ষ লক্ষ কথা বলতেছি। হ্যাঁ, শাহানা নাসার যে বলছেন, কি নাসার? বুঝতে পারলে বলবেন যে জি স্যার, না বুঝতে পেরেছি স্যার। এখন আপনি যে বলছেন জি স্যার, এখন কোন কথার জন্য আপনি জি স্যার বলেছেন এরকম না, মানে যেটা কমেন্ট করবেন এটা পূর্ণাঙ্গভাবে কমেন্ট করবেন যেন আমি বুঝতে পারি যে আপনি কি বলেছেন। ইয়েস স্যার, বুঝেছি। হাসান মাহমুদ, স্যার আমার আইডি কার্ডে আম্মুর নাম ফাতেমা, কিন্তু আমার সার্টিফিকেটে আসছে ফাতিমা, ওরে সিমুর আছে, এখন তো আমি সিমুর কেমনে দেখি? না, এগুলো প্রবলেম হবে না। শোনেন, আপনাদের ভাইবাতে আইডি কার্ড সংক্রান্ত এই সংক্রান্ত ভাইবাতে কোনো প্রবলেম হবে না, কারণ ভাইবা যারা নেবেন তারা কিন্তু আপনার আইডি কার্ড চেক করার জন্য বসে আসেন নাই, তারা আসছেন আপনাকে দেখার জন্য, আপনাকে তারা বিয়ে দিবে, ঠিক আছে? আপনাকে দেখার জন্য আপনার চোখ মুখ নাক কান গলা সব ঠিক আছে কিনা, আপনি লিখতে পারেন কিনা, আপনি হাঁটতে পারেন কিনা, আপনি যে বাংলায় পড়েছেন কোথায় পড়েছেন, বাংলাতে আপনি রবীন্দ্রনাথ নজরুলের নাম শুনছেন কিনা, বাংলাতে জীবনানন্দ দাশের নাম শুনছেন কিনা, বঙ্কিমের নাম শুনছেন কিনা, আপনি ওই যে স্বরবৃত্ত ছন্দের নাম শুনছেন কিনা, মাত্রাবৃত্ত ছন্দের নাম শুনেছেন কিনা, আপনি বানানটা জানেন কিনা, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাকে দেখবে। বুঝতে পেরেছেন? শিবি বলছেন জি স্যার, অনেক সুন্দর বুঝেছি। আপনি যে কোনো একটা ছন্দ, এত কিছু জানা দরকার নাই, আপনি জাস্ট খালি আপনি যদি কি বলে এক কথা, প্রথম কথা হচ্ছে বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর, এটা কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে হবে। বদ্ধাক্ষর মুক্তাক্ষর যদি সঠিকভাবে নির্ণয় করতে পারেন, দেন আপনি ওই লজিকে জাস্ট খালি বসায় 4 দিয়ে দেন, দেখবেন মিলবে না, 6 দিয়ে দেন, দেখবেন মিলে গেছে, অথবা 6 দিয়েও মিলবে না, তখন 8 দিয়ে দিবেন, তাও মিলছে না, তাহলে 4 দিয়েও মিলে না, 5 দিয়েও মিলে না, 6 দিয়েও মিলে না, 8 দিয়েও মিলে না, তখন আপনি চলে যাবেন 10-এ, দেখবেন 10 দিয়ে মিলে গেছে, কোনো না কোনো দিয়ে মিলবেই, কিন্তু কোনো না কোনো দিয়ে দেখবেন যে মিলে গেছে, আপনি পড়বেন দেখবেন আরাম লাগছে। ও ডান পাশে এবং বাম পাশে নিয়ে সমস্যা হয়েছে কিনা এই জন্য না বলেছে, আচ্ছা ভেরি গুড। নর্মালি কিন্তু ডান পাশে লিখতে হয়, বাম পাশে না। কোন পাশে লিখতে হয়? ডান পাশে লিখতে হয়। আমি কি এই যে ছন্দের বিশ্লেষণটা কি এটা মুছে ফেলবো না যেভাবে সেভাবে থাকবে? মুছে ফেলবো। ও সাজিয়ে লেখাটা বোঝেন নাই? সাজিয়ে লেখা মানে আপনি যে কাজকর্ম করছেন, আপনার যে আমলনামা কি, যে স্যার আমি স্কুলে যাই নাই, স্যার আমি যখন 9-এ পড়ি তখনই একটা পোলার লগে প্রেম করে ফেলছিলাম, বা একটা মাইয়ার লগে প্রেম করে ফেলছিলাম, তারপরে স্যার আমি খুব এসএসসি পরীক্ষাটা আমি দিছি, তারপরে স্যার আমি হচ্ছে এইচএসসিতে ভর্তি হয়েছি, ঠিক মতনে পড়ি নাই স্যার, এই জন্য ভার্সিটিতে আসলে স্যার আমি তো ইংলিশে ভর্তি হতে চাইছিলাম স্যার, এই জন্য আমি বাংলাতে পড়ছি স্যার তারপরে স্যার আমি কিন্তু ঠিক মতনে পড়ি নাই স্যার এখন আমি একটু চাকরি পাইতে স্যার, এই হচ্ছে আপনার আমলনামা আপনি বর্ণনা করছেন। তার মানে আপনি এইখানে কি করলেন এতক্ষণ? আপনি বললেন যে আমি প্রথমে একটা স্ট্যান্জা পাইছি, মানে স্তবক, তাহলে এই প্রদত্ত কবিতায় বা কবিতাংশে একটি স্তবক লেখাবো, যে একটি স্তবক রয়েছে, ঠিক আছে? তারপরে লিখলেন স্তবকের পরে আপনি লিখতে পারেন পংক্তি, তারপরে লিখলেন যে এই কবিতায়
এ কয়টা পংক্তি আছে? 1 2 3 4 5 6 7 8। এই কবিতায় 8টি পংক্তি রয়েছে। তারপরে বলবেন হচ্ছে চরণ। তাহলে চরণ কয়টা আছে দেখেন তো। আমরা দুজন ভাসিয়ে এসে যুগল প্রেমের স্রোতে, এইখানে মনে হয় দাঁড়িয়ে আছে যুগল প্রেমের স্রোতে, তাহলে একটা চরণ। অনাদিকালে হৃদয় উৎস হতে, আরেকটা চরণ। আমরা দুজন করিয়াছি খেলা কুটি প্রেমিকের মাঝে, তাহলে এইটুকু মিলে আরেকটা চরণ। বিরহ মধু নয়ন শরীরে মিলন লাজে, এইটা হচ্ছে আরেকটা চরণ। তারপর হচ্ছে পুরাতন মৃত্যুর সাথে, এইটা হচ্ছে আরেকটা চরণ। তাহলে এরকম বলবেন যে এই কয়টা চরণ আছে, বা চরণ আছে যদি নির্ণয় করতে না পারেন চরণ, তাহলে চরণ বাদ, শুধু বলবেন পংক্তি আছে এতটা বা লাইন আছে এতটা। তারপরে বলবেন যে প্রতি লাইনে দুটি করে, না প্রতি লাইনে, এখন তো প্রতি লাইনে তো দুইটা করে পর্ব নাই, তাহলে আপনি বলবেন যে প্রথম লাইনে 2টি পর্ব, দ্বিতীয় লাইনে 2টি পর্ব, তৃতীয় লাইনে 3টি পর্ব, চতুর্থ লাইনে 2টি পর্ব, তারপরে হচ্ছে পঞ্চম লাইনে 2টি পর্ব, ষষ্ঠ লাইনে হচ্ছে 2টি পর্ব, ষষ্ঠ লাইনে 2টি পর্ব, এবং অষ্টম লাইনে 3টি পর্ব রয়েছে। তারপরে বলবেন যে হচ্ছে দ্বিতীয় লাইনে একটি অপূর্ণ পর্ব রয়েছে। তারপর হচ্ছে তৃতীয় লাইনে একটি অপূর্ণ পর্ব রয়েছে। তারপরে এত লাইনে একটি অপূর্ণ রয়েছে, এত লাইনে একটি অপূর্ণ রয়েছে। তারপর আপনি বলবেন যে প্রতি পূর্ণ পর্বতে 6টি করে মাত্রা আছে, তাহলে আপনার মাত্রা দিয়ে লিখবেন যে প্রতি পর্বে 6টি করে মাত্রা আছে। তারপর লিখবেন অপূর্ণ পর্ব হচ্ছে 2 মাত্রার, অপূর্ণ পর্ব হচ্ছে 2 মাত্রার। আর হচ্ছে এটা তো লয় তো মধ্যমই হয়, লয় হচ্ছে মধ্যম লয়। ঠিক আছে, এইভাবে জাস্ট খেলে আপনি কি করবেন, বর্ণনা করবেন। মানে আপনি যে কর্মকাণ্ডগুলো এখানে করেছেন এগুলো জাস্ট বর্ণনা করবেন, বর্ণনা করা মানেই বর্ণনা হয়ে গেছে। ঠিক আছে, 7 নাম্বার ক্লাসের পিডিএফ দিব, এটা আমি ভুলে গেছিলাম আর কি। হ্যাঁ, শিপু বলেছেন যে বোঝেন নাই সে অন্যমনস্ক ছিলেন, রেকর্ড ক্লাস দেখে নেবেন, আশা করি বুঝে যাবেন। মনে রাখতে হবে জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন, যত চিহ্নই বলুক এইগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। মানে আমরা জ্যোতি চিহ্ন বলতে আমরা যেটা বুঝি, সেই জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন এগুলোর মধ্যে পার্থক্য নেই। অনেকে বিরাম চিহ্নকে বলেন যে জায়গায় থামতে হয়, এটা হচ্ছে বিরাম চিহ্ন, আর যেখানে থামতে হয় না সেটা হচ্ছে ছেদ চিহ্ন। ভাই, মানে যেখানে আর্টিকেল আছে এটাও আর্টিকেলের নিয়ম, যেখানে আর্টিকেল নাই এটাও আর্টিকেলের নিয়ম, যেখানে মূর্ধন্য বসে এটাও নত্যবিধানের নিয়ম, যেখানে মূর্ধন্য বসে না সেটাও ভাই নত্যবিধানের নিয়ম। তাহলে যেখানে আমার থামতে হয় এইটাও ভাই বিরাম চিহ্ন, যেখানে থামতে হয় না এইটাও বিরামেরই নিয়ম। সুতরাং বিরাম, জ্যোতি, ছেদ যেভাবে বলুক না কেন জিনিসগুলো এক। কিন্তু আপনারা অনলাইনে ভাইয়ারা, অনলাইনের বিভিন্ন ইভেন বিসিএস ক্যাডার শিক্ষক অনলাইনে পড়ান, খুবই জনপ্রিয়, তারাও দেখবেন যে বলতেছে ভাই বিরাম চিহ্ন এবং ছেদ চিহ্ন আলাদা। কিন্তু প্রচলিত আমাদের যেসব বই আছে, অথেন্টিক রেফারেন্স আছে, 9-10 পুরাতন ব্যাকরণ, নতুন ব্যাকরণ বই, হায়াত মাহমুদের বই, এবং আমাদের হচ্ছে বাংলা একাডেমির বই, সেখানে কিন্তু তারা জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন কিংবা বিরাম চিহ্নকে আলাদা করে নাই, তারা বা দিয়ে দিয়েছে অথবা হিসেবে দিয়েছে। সুতরাং জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন এগুলো কী করা যাবে না, আলাদা করা যাবে না। যে অথেন্টিক কোনো বইয়ের মধ্যে যদি, অর্থাৎ অথেন্টিক বই বলতে আমরা কিন্তু আন্দাজে কোনো একজন লেখক লিখছে ওইটা অথেন্টিক বই না। অথেন্টিক বই বলতে বোঝাতে চাচ্ছি আমরা 9-10 পুরাতন ব্যাকরণ বই, নতুন ব্যাকরণ বই। অথেন্টিক বলতে আমরা বোঝাচ্ছি হায়াত মাহমুদের বই। অথেন্টিক ব্যাকরণ বলতে আমরা বোঝাচ্ছি যে বাংলা একাডেমির 2 খণ্ডের যে বই, বাংলা একাডেমির যে ব্যবহারিক ব্যাকরণ যে বই আছে সেইগুলোকে আমরা অথেন্টিক রেফারেন্স বলছি। সেই অথেন্টিক রেফারেন্সে যেহেতু জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্নকে আলাদা করে নাই, সুতরাং আমরাও কি করব না, আলাদা করব না। আপনি কম্পিউটারে ল্যাবে এমপিওতে উচ্চ বিদ্যালয়ে করেন, এটি কি বলবো? এটি কোথায় বলবেন? যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন, জিজ্ঞেস না করলে বলার মানে নিজে থেকে কিছু বলার দরকার নাই। মানে নিজে থেকেই, মানে আপনার নিজের একটা গুণ আছে বা এটা আপনি নিজে থেকে যে বলবেন এরকম করবেন না। তারা যদি জিজ্ঞেস করে তাহলে কোনো কিছু লুকানোর দরকার নাই। ঠিক আছে, আচ্ছা ক্লাস রেখে দিই, 12:30 বাজে, অনেক বেজে, ঘুমান। কালকে কী বার? কালকে হচ্ছে শনিবার, তাহলে কালকে আসলে ঘুমানোর সময় পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আরও কাজ করলেও কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা ঘুমিয়ে যান, পড়াশোনা করুন, আমি রেখে দিই।
তাহলে এখানে পংক্তি কয়টা এগুলো অ্যাড করতে পারেন, এখানে হচ্ছে চরণ কয়টা এগুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, লয় তো চেক করতে পারেন যে মধ্যম। এই কয়টা অ্যাড করে এই কয়টার বর্ণনা দিলে তো অনেক হয়ে যায়, তাই না? মূল সার্টিফিকেট লেমিনেটিং করা আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।